আজকে আমাদের ব্যঞ্জন সন্ধি করানোর কথা। তো ব্যঞ্জন সন্ধিটা তোমাদের পঞ্চম শ্রেণীতে নূতন, তো তার জন্যে চতুর্থ শ্রেণীতে তোমরা যে স্বরসন্ধি করেছিলে সেই স্বরসন্ধিটা আজ একটু আমরা পুনরায় মনে করব। সন্ধি বলতে কি বোঝায় তোমরা জানো, চতুর্থ শ্রেণীতে তোমরা পড়েছ। পাশাপাশি যদি দুটো বর্ণ থাকে, সেই দুটো বর্ণ যদি যোগ হয়ে যায় সেই যোগটাকে বলা হয় সন্ধি। কিভাবে সন্ধি হতে পারে? ধরো এটা একটা শব্দ, এই তিনটা অক্ষর, তার পাশে আরেকটা শব্দ আছে, এটা দুটো তিনটে চারটে যা খুশি অক্ষর থাকে, এখানেও যা খুশি অক্ষর থাকতে পারে। এটা একটা শব্দ, এটা একটা শব্দ। এই শব্দের শেষ বর্ণটার সঙ্গে এই শব্দের প্রথম বর্ণটার মিলন হবে। এদের দুজনের যে মিলন হচ্ছে, এই মিলনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সন্ধি। এই দুজন মিলিত হলে, এই দুটো বর্ণ মিলিত হলে, অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ যখন মিলিত হয় সেইটাকে বলা হয় সন্ধি। মিলিত হওয়ার পরে তাদের রূপটা কিন্তু পাল্টে যায়। তো এখানে যদি এটা স্বরবর্ণ থাকে আর এটাও যদি স্বরবর্ণ থাকে, তাহলে দুটো স্বরবর্ণের মিলনকে বলা হয় স্বরসন্ধি। এই দুটো স্বরবর্ণ মিলে তাদের চেহারাটা কি হবে এটা জানার জন্য আমাদের কিছু নিয়ম আছে। তোমরা মনে রাখবে, স্বরসন্ধি মোট 8 প্রকার। স্বরসন্ধি মোট 8 প্রকার। তার মধ্যে আমরা যে সন্ধিটা করব সেই সন্ধিটার নাম হচ্ছে দীর্ঘ সন্ধি। তাহলে স্বরসন্ধির প্রথম প্রকার ভেদটা হচ্ছে দীর্ঘ সন্ধি। দীর্ঘ মানে কি? বড়। অতএব যে সন্ধিতে স্বরবর্ণটা বড় হয়ে যায়, যে সন্ধিতে স্বরবর্ণটা বড় হয়ে যায় সেই স্বরসন্ধিকে আমরা বলি দীর্ঘ সন্ধি। দীর্ঘ সন্ধি কাকে বলি? যে স্বরসন্ধিতে দুটো বর্ণ মিলে একটা বড় বর্ণ হয়, দীর্ঘ বর্ণ হয়, তাকে আমরা বলি দীর্ঘ সন্ধি। এবারে তোমরা প্রশ্ন করবে যে দীর্ঘ বর্ণটা কি? দীর্ঘ মানে বড়, এর বিপরীত কি? হ্রস্ব। হ্রস্ব মানে ছোট। ছোট এবং বড় এই দুটো তোমরা পড়েছো, হয়তো তোমরা খেয়াল করোনি। এটা কি? ই। ই ই হ্রস্ব ই, হ্রস্ব ই। আর এটা কি? এটাও ই। এটা কি? দীর্ঘ ই। হ্রস্ব ই মানে ছোট ই, দীর্ঘ ই মানে বড় ই। আমরা কয়েকটা বর্ণ তাদের ছোট এবং বড় রূপটা আমরা একটু দেখে নেব। ছোট রূপ বা হ্রস্ব, আর বড় রূপ বা দীর্ঘ। হ্রস্ব, দীর্ঘ। আচ্ছা, অ হচ্ছে একটা বর্ণ, এটা হ্রস্ব বর্ণ। অ হচ্ছে একটা বর্ণ, এটা হচ্ছে হ্রস্ব বর্ণ। এর দীর্ঘরূপ কি? এর দীর্ঘরূপ হচ্ছে আ। হ্রস্ব মানে ছোট, ছোট রূপটা হচ্ছে অ। আর দীর্ঘ মানে বড়, বড় রূপটা হচ্ছে আ। হ্রস্ব রূপটা অ, দীর্ঘ রূপটা আ। এরকম হ্রস্ব রূপটা হচ্ছে হ্রস্বই, তার যে দীর্ঘ রূপ, তার দীর্ঘ রূপটা হচ্ছে দীর্ঘই। তারপর একটা তোমরা নিজেরাই বলতে পারবে, কারণ তোমরা জানো, এটা পড়েছো একবারে শিশু শ্রেণী থেকে। উ, এটা হচ্ছে ছোট, হ্রস্ব উ। এটারই দীর্ঘ রূপ হচ্ছে উ, দীর্ঘ উ। তাহলে এইগুলো হচ্ছে ছোট রূপ, এগুলো হচ্ছে
বড় রূপ। এরপর আমাদের বাংলা ভাষায় যেটা আছে রি, রি এর কোনো দীর্ঘরূপ হয় না। তারপরে কি আছে এ, ওই, ও, ও, এদের আবার হ্রস্বরূপ হয় না। রি এর যেমন কোনো দীর্ঘরূপ হয় না, এ, ওই, ও, এর কোনো হ্রস্বরূপ হয় না। তাহলে আমরা কি জানলাম? হ্রস্ব স্বরবর্ণ কটা আছে? হ্রস্ব স্বরবর্ণ 4টে আছে। হ্রস্ব স্বরবর্ণ বা হ্রস্ব স্বর 4টে আছে, 1 2 3 4 অ, ই, উ, ঋ। আর দীর্ঘস্বর কটা আছে? 7টা আছে, আ, ই, উ, এ, ওই, ও, ও। এখন আপাতত তোমরা আমরা যখন দীর্ঘ সন্ধি করব তখন এইগুলোকে ছেড়ে দাও তোমরা। একটা জিনিস মনে রাখো, অয়ের দীর্ঘরূপ হচ্ছে আ। তাহলে দীর্ঘ সন্ধির নিয়মটা কি? যদি কোনো শব্দের শেষে অ থাকে আর পরের শব্দের প্রথমেও যদি অ থাকে, তাহলে অ আর অ মিলে হয় আ। ঠিক আছে? এরপর যদি এখানে অ থাকে মানে হ্রস্ব থাকছে, এখানে যদি দীর্ঘ থাকে তাহলে এটাও মিলে হবে আ। আচ্ছা মনে করো প্রথম শব্দের শেষে আ আছে, দ্বিতীয় শব্দের প্রথমে অ আছে, তাহলে এই দুটোই মিলে কি হবে? আ। প্রথম শব্দের শেষ বর্ণে আ আছে, দ্বিতীয় শব্দের প্রথমেও আ আছে, তাহলে এটা কি হবে? আ হয়ে যাবে। অর্থাৎ হ্রস্ব এবং হ্রস্বের মিলনে দীর্ঘ হয়, হ্রস্ব এবং দীর্ঘের মিলনে দীর্ঘ হয়, দীর্ঘ এবং হ্রস্বের মিলনে দীর্ঘ হয়, দীর্ঘ এবং দীর্ঘের মিলনে দীর্ঘ হয়। যাই থাকুক না কেন, এগুলো হ্রস্ব দীর্ঘ আগে পরে যেভাবে থাকুক না কেন, সব সময় যে বর্ণটা তৈরি হবে সেটা দীর্ঘ হবে। এই জন্যেই এটাকে বলা হয় দীর্ঘ সন্ধি। এবার তোমাদেরকে একটা উদাহরণ দিই। তোমরা আগের ক্লাসে বর্ণ বিশ্লেষণটা তোমরা জেনেছো, তাহলে এই সন্ধিটা করার আগে আমরা একটু বর্ণ বিশ্লেষণ করে নেব, তাহলে সন্ধিটা করতে আমাদের সুবিধা হবে। ধরো দুটো শব্দ আছে, নর যুক্ত অধম, নর যুক্ত অধম, এই দুটো সন্ধি করতে হবে। তো দেখি বর্ণ বিশ্লেষণ করে দেখি এর মধ্যে কি আছে। নর শব্দের মধ্যে আছে ন, কি কার আছে? কোনো কার নেই মানে অকার। তারপরে র, রয়ে কোনো কার নেই মানে অকার। নরটাকে ভাঙতে পারলাম আমরা বর্ণ বিশ্লেষণ করে। অধমটা কি আছে? অ, এটা স্বরবর্ণ, এখানে ভাঙার কোনো জায়গায় নেই। ধ, ধয়ে কোনো কার নেই মানে ধয়ে অকার। তারপরে ম, ময়ে কোনো কার নেই মানে অকার। এটা হচ্ছে আমরা বর্ণ বিশ্লেষণ করলাম নর শব্দটাকে, এটা পেলাম। আমরা অধম শব্দটাকে বর্ণ বিশ্লেষণ করলাম, এটা পেলাম। এবারে যুক্তটা নামিয়ে দাও। পাশাপাশি দুটো স্বরবর্ণ কোথায় রয়েছে? এখানে রয়েছে। আর পাশাপাশি দুটো স্বরবর্ণ থাকলে সন্ধি করতেই হবে। তাহলে অ আর অ, একটু আগে আমরা যেটা বোঝালাম যে অ আর অ একসাথে মিললে পরে যেটা হয় সেটা হচ্ছে আ হয়।
এই আটা কোথায় যুক্ত হবে? আটা যুক্ত হবে পূর্ব বর্ণে, অর্থাৎ এই রয়ের সঙ্গে আটা যুক্ত হবে। তাহলে এবারে বর্ণ সংশ্লেষণ করি। নয়ের সঙ্গে অকার হলে চেহারাটা কেমন হয়? ন। রয়ের সঙ্গে আকার হলে চেহারাটা কেমন হয়? রয়ে আকার। রয়ের সঙ্গে অ হলে কি হয়? হ, শুধু হসন্তটা উঠে যায়। ময়ের সঙ্গে অ হলে কি হয়? ম, শুধু হসন্তটা উঠে যায়। তাহলে আমার শব্দটা কি হলো? দন্তন্য রয়ে আকার ধ ম। তাহলে নরযুক্ত অধম যদি সন্ধি বিচ্ছেদ করতে দেয়, সন্ধি যুক্ত করতে দেয় আমাকে, তাহলে উত্তরটা কি লিখবো? নরা ধম। আশা করি কিভাবে হয় তোমরা বুঝতে পেরেছ, এবং তোমরা যেহেতু চতুর্থ শ্রেণীতে একবার করেছো, কাজে তোমাদের কাছে এটা কঠিন মনে হবে না। তাহলে এখানে কোন দুটো বর্ণের সন্ধি হলো? রয়ের অ আর অধমের অ, অর্থাৎ দুটো হাস্য শব্দ বর্ণযুক্ত হয়ে, হাস্য স্বরবর্ণ যুক্ত হয়ে দীর্ঘ স্বরবর্ণে পরিণত হলো, আতে পরিণত হলো। এটা ভালো করে বুঝে নাও। যদি একবারে বুঝতে অসুবিধা হচ্ছে, ভিডিওটা বারবার দেখো, তাহলে দেখবে এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি তোমাদেরকে চারটে লিখিয়েছিলাম। অযুক্ত অ সমান আ, অযুক্ত আ সমান আ, আযুক্ত অ সমান আ, আর আযুক্ত আ সমান আ। তাহলে আমরা এখন কোন নিয়মটার উদাহরণ করলাম? প্রথম নিয়মটার, অযুক্ত অ সমান আ। নর এর শেষে অ আছে, অধম এর শেষে এর প্রথমে অ আছে, অ আর অ মিলে গিয়ে আ হলো। আটা কার সঙ্গে যোগ হবে? তার আগের বর্ণের সঙ্গে যোগ হবে। তাহলে নয়ের সঙ্গে অ যোগ করে ন হলো, রয়ের সঙ্গে আ যোগ করে রা হলো, ধয়ের সঙ্গে অ যোগ করে ধ হলো, ময়ের সঙ্গে অ যোগ করে ম হলো। পাশাপাশি লিখে দিলাম ন রয়াকার ধ ম, ন রয়াকার ধ ম, নরাধম। তাহলে উত্তরটা কি হলো? নর যুক্ত অধম সমান নরাধম। পরিষ্কার? এবার দেখো এই দ্বিতীয় সূত্রটা একটু লক্ষ্য করে দেখো। হিম যুক্ত আলয়, হিম যুক্ত আলয়। হিম মানে বরফ, আর আলয় মানে আশ্রয় স্থান, ঘর, থাকার জায়গা। হিমটাকে বর্ণ বিশ্লেষণ করা, কি পাবো? হ যুক্ত হ্রস্বই যুক্ত ম যুক্ত অ। দেখো যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণগুলো নিচে কিন্তু হসন্ত দিতেই হবে, এই জায়গাটায় ভুল করলে হবে না। ব্যঞ্জন বর্ণ নিচে তোমাদেরকে হসন্ত অতি অবশ্যই দিতে হবে। এর সঙ্গে কি যোগ করব? আলয়, আ, এ তো স্বরবর্ণ, এগুলো ভাগার কিছু নেই, স্বরবর্ণকে ভাগা যায় না। ল, লয়ে কি কার আছে? কোনো কার নেই, মানে অকার। তারপরে য়, য়
এতেও কোনো কার নেই, মানে অকার, অন্তস্থ অয়ে অকার। তাহলে বর্গ বিশ্লেষণটা ভালো করে বুঝে নাও। অয়ে হস্যইকার, ময়ে অকার, হিম, আ লয়ে অকার ল, অন্তস্থ অকার অ, আলয়। বোঝা গেল? এখন তোমরা বলো পাশাপাশি দুটো স্বরবর্ণ কোন জায়গাটায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো স্বরবর্ণ এই জায়গাটায় রয়েছে। হিমের শেষ কটা আর আলয়ের প্রথম আটা। তাহলে অয়ের সঙ্গে আ যোগ হলে কি হয়? এগুলো সব দীর্ঘ সন্ধির উদাহরণ, তার মানে দীর্ঘ রূপটা হবে। অয়ের সঙ্গে আয়ের যদি যোগ হয় তাহলে যে রূপটা হয় সেটা হচ্ছে আ। তাহলে অ আর আ মিলে হয়ে যাচ্ছে আ। এবার কি করতে হবে? এই আটা কার সঙ্গে যুক্ত হবে? এই আটা ময়ের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, আগে হয়ের সঙ্গে হ্রস্বই যোগ করে দিই, হি। ময়ের সঙ্গে আ যোগ করে দাও, মা, ময় আকার। লয়ের সঙ্গে অ যোগ করে দাও, ল। অন্তস্থের সঙ্গে অ যোগ করে দাও, য়। তাহলে কি হলো? হি, মা, ল, য়। পাশাপাশি লিখে দাও। তাহলে হিমযুক্ত আলয়, হিমযুক্ত আলয়, উত্তরটা কি হবে? হিমালয়। উত্তরটা হবে হিমালয়। বিষয়টা নিশ্চয়ই আশা করি আরেকটু পরিষ্কার হলো তোমাদের কাছে। এরপরে আমরা এই 3 নম্বর সূত্রটায় যাব। এটাই যদি কারো কোনো অসুবিধা থাকে এটা আরেকবার দেখে নেবে এই জায়গাটা। তারপরে আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি, সেই জায়গাটা আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আসছি 3 নম্বর, যে দীর্ঘসন্ধি 3 নম্বর সূত্র যেটা, সেটা কি? যদি দীর্ঘস্বর থাকে তারপরে যদি হ্রস্বস্বর থাকে তাহলে দীর্ঘস্বর হয়ে যাচ্ছে। তার মানে দীর্ঘ আয়ের সঙ্গে হ্রস্ব যোগ হলে দীর্ঘ আ হয়ে যাচ্ছে। মানে আকারের সঙ্গে অকার যদি যোগ হয় তাহলে আ হয়ে যাচ্ছে। প্রথমে আ আছে, পরে অ আছে, দুটো যোগ করলে আ হয়ে যাচ্ছে। এরকম একটা উদাহরণ তোমরা দেখে নাও। কি লিখলাম? আশা যুক্ত অতীত। কি লিখলাম? আশা যুক্ত অতীত। আশার শেষে কি কার আছে? আকার আছে। এর প্রথমে কি কার আছে? অকার আছে। তাহলে আ আর অ মিলে আ হয়ে যাবে। বর্ণ বিশ্লেষণ করে ভেঙে দেখিয়ে দিই। আটা তো স্বরবর্ণ, এটাকে ভাঙা যাবে না। তালব্যস্য আকার, তাহলে তালব্যস্য আকার মানে তালব্যস্য যুক্ত আ, আশা। অতীত, এর অটা হচ্ছে স্বরবর্ণ, একে ভাঙা যাবে না। তাহলে অ যেমনটা তেমনি রইল। কি রইল? তয় দীর্ঘইকার, মানে ত দীর্ঘই, ত যুক্ত দীর্ঘই, তয় দীর্ঘইকার। তারপরে ত আছে, তয় কি কার আছে? তয়ে কোনো কার নেই, মানে তয়ে অকার আছে। তাহলে ত যুক্ত অ। এবারে দেখো পাশাপাশি দুটো স্বরবর্ণ কোথায় আছে? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, স্বরবর্ণ। এই তো এখানে দুটো স্বরবর্ণ রয়েছে। প্রথমে একটা দীর্ঘস্বর আ, পরেরটা তারই হ্রস্বরূপ অ।
তাহলে আয়ের সঙ্গে অ যোগ হলে কি হয়, তোমাদেরকে ওখানে নিয়মটা কি দেখালাম, আয়ের সঙ্গে অ যোগ হলে হয়ে যাবে আ। এই আটা কার সঙ্গে যোগ হবে, এই আটা এর সঙ্গে যোগ হবে, ছয়ের সঙ্গে, তার আগের বর্ণের সঙ্গে। তাহলে আ যেমনকার আছে সেরকম লিখে দিলাম আ, ছয়ের সঙ্গে আ যোগ হলে কি হবে সা, তয়ের সঙ্গে ই যোগ হলে কি হবে তি, তয়ের সঙ্গে অ যোগ করলে কি হবে অ ত। তাহলে আমাদের শব্দটা কি হলো আশা তিত, আ সা তি ত, আশা তিত। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করে আশা যুক্ত অতীত এটা সন্ধি যুক্ত করো, তোমরা উত্তর কি লিখবে আশা তিত। এবার কিভাবে আশা তিত হলো এটা তোমাদেরকে দেখালাম, এটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের কখনোই সন্ধিতে কোনো সমস্যা হবে না। তাহলে তিনটে নিয়ম আমরা জানলাম দীর্ঘ সন্ধির প্রথম তিনটে নিয়ম, যে প্রথমে যদি প্রথম বর্ণের প্রথম শব্দের শেষ বর্ণ যদি অ হয়, দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ যদি অ হয়, দুটোই মিলে আ হবে, যেমন নরযুক্ত অধম সমান নরাধম। দ্বিতীয় কি শিখাচ্ছে আমরা আলোচনা করলাম, প্রথমে যদি অ থাকে তারপরে যদি আ থাকে তাহলেও দুটোই মিলে আ হবে, যেমন হিম যুক্ত আলয় সমান হিমালয়। এখন তৃতীয় নিয়মে আমরা কি দেখলাম, প্রথমে যদি আ থাকে তারপরে যদি অ থাকে তাহলেও দুটোই মিলে আ হবে। উদাহরণ কি বললাম, আশা, আশার আকার, অতীতের অকার, দুটোই মিলে আকার হয়ে গেল, উত্তর হলো আশা তিত। এইবার এটা 4 নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে আকারের সঙ্গে যদি আকার যোগ হয়, আকারের সঙ্গে যদি আকার যোগ হয় তাহলেও আ হবে, আকারের সঙ্গে যদি আকার যোগ হয় তাহলেও দুটোই মিলে আ হবে। উদাহরণ একটা দিলেই আশা করি বুঝতে পারছো তোমরা। একটা খুব প্রিয় শব্দ তোমাদের পাবে তোমরা এটা যোগ করতে পারলে, বিদ্যা যুক্ত আলয়। এটা তো আকার আছে, দেখো এটা তো আকার আছে, প্রথমে বর্ণ বিশ্লেষণ করে নি তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবে। বিদ্যা বয়ে হ্রস্বইকার, দয়ে জফলা মানে অন্তস্থ জ আকার, এটা হলো বিদ্যা। বর্ণ বিশ্লেষণ করলাম বিদ্যা। আলয় বর্ণ বিশ্লেষণ কি করবো, আ তো স্বরবর্ণ, এর তো কোনো ভাগাচার নেই, কে লয় কি কার আছে, কোনো কার নেই, তার মানে অকার, লয়ে অকার। তারপরে অন্তস্থ, এতে কি কার আছে, কোনো কার নেই, মানে হচ্ছে অন্তস্থ অকার, অন্তস্থ যুক্ত অ। এবার দেখো কোথায় দুটো স্বরবর্ণ পাশাপাশি আছে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, স্বরবর্ণ। তাহলে এখানে দুটো স্বরবর্ণ পাশাপাশি আছে, আ এবং আ। আয়ের সঙ্গে আ যোগ হলে কি হয়, আমরা বলেছি আয়ের সঙ্গে আ যোগ হলে আ হয়। এই আটা কার সঙ্গে যোগ হবে, এটার সঙ্গে যোগ হবে। তাহলে বানানটা কি হলো, বয় হর্ষইকার বি, দয়ে জফলা আকার, তাহলে ধ্যা, লয়ে অকার, ল অন্তস্থয়ে অকার, অ। শব্দটা কি হলো বিদ্যালয়, বিদ্যালয়। তাহলে বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়, আমরা সহজভাবে বলি বিদ্যালয়। তাহলে আকারের সঙ্গে আকারের যোগ হলেও কিন্তু আকার হয়।
তাহলে আমরা আজকে স্বরসন্ধির একেবারে প্রথম নিয়মটা জানলাম যে যদি অ বা আ মানে অ এবং আ কে আগে আছে কে পরে আছে আমার দরকার নেই, পাশাপাশি যদি অ এবং আ থেকে যায় তাহলে দুটোই মিলে সবসময় আকার হয়। এটাই হচ্ছে দীর্ঘসন্ধির যে প্রথম সূত্র। আর তার মধ্যে চারটে নিয়ম তো তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিলাম। অযুক্ত অসমানা, অযুক্ত অসমানা, আযুক্ত অসমানা, আযুক্ত অসমানা। সেটাকে সংক্ষেপে বলছি যে অ এবং আ যদি যোগ হয়, কে আগে আছে কে পরে আছে আমার দেখার দরকার নেই, পাশাপাশি থাকলেই হচ্ছে, তাহলে কিন্তু সবসময়ই আ হবে। দুটো অ থাকলেও আ হবে, দুটো আ থাকলেও আ হবে, একটা অ একটা আ থাকলেও আ হবে। এইটা করার সময় তোমরা আগে বর্ণ বিশ্লেষণ করবে, তারপরে যদি সন্ধিটা করো তাহলে তোমাদের পক্ষে বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, মুখস্থ করাটা কোনো কাজের কথা নয়। ব্যাকরণের প্রক্রিয়াগুলো কিভাবে সংগঠিত হয় সেগুলো জানাটাই হচ্ছে আসল জিনিস। এটা যদি জানতে পারো তাহলে পরে তোমাদের কাছে ব্যাকরণটা খুবই সহজ মনে হবে। সত্যিকারের ব্যাকরণ সহজ, আমরা বুঝতে চেষ্টা করি না বলেই আমাদের একটু কঠিন লাগে। যাই হোক, তোমরা এই চারটে উদাহরণ ভালোভাবে একটু প্র্যাকটিস করে নাও। পরের দিন আমরা হ্রস্বই এবং দীর্ঘই মিলে যে দীর্ঘই হয় এই নিয়মটা আমরা চর্চা করব।